না মোহনকে রাখবো না ভবাকে রাখবো, কারণ আমার মেয়ে চলে গেছে। তো আচ্ছা, মেয়েটির প্রেত হয়তো তার মেয়ে, মৃত মেয়ে, কিন্তু মৃত মেয়েটির কাছে উষা কিন্তু তার মালকিন। কারণ আমরা জানি, সব ধর্ম মিলিয়েই বলছি, যে 9 বছরের কম বয়সী বাচ্চাকে কিন্তু দাহ করা হয় না, তাদের মাটির নিচে সমাধিস্থ করা হয়, ঠিক আছে, শায়িত করে। উষা আর মোহনের মেয়েকেও কিন্তু তাই করা হলো। উষার সেই সময় মাথায় কিছু ক্লিক করেনি, কিন্তু মেয়ের মৃত্যুর 1-2 দিনের মাথাতে ওদিকে মোহনের অত্যাচার চলছে। মোহনের তো কিছু যায় আসে না, কারণ মোহনের তো কোনো ভালোবাসা ছিল না মেয়েটার প্রতি। ভবা যখন শুনলো যে মেয়েটা মারা গিয়েছে, ভবা কিন্তু পুরোপুরি সাইড, ভবা আর সামনেই আসেনি, কারণ ভবা তো বুঝে গেছে আমি কি ভুলটাই না করেছি। ভবার একবার উষার সাথে কথা বলে নেওয়া উচিত ছিল, ব্যাপারটা কি হয়েছে ক্লিয়ার করা দরকার ছিল। সেটা না করে ও ঝোঁকের বসে সাপ ঢুকিয়ে দিল ঘরে। ভাবলো মোহন মরবে, তার বদলে মারা গেল ছোট্ট বাচ্চা মেয়েটা। 1-2 দিন পরে, বাচ্চা মেয়েটার মৃত্যুর 1-2 দিন পরে উষার মাথায় ক্লিক করলো যে ওই ঘরের জানলা খোলা থাকে এবং ওই ঘরে যে মোহন থাকে, এই ভেতরকার অন্দরমহলের খবরটা কেবলমাত্র ভবাই জানে, কারণ সে ভবার সাথে সমস্ত কিছু আগেই শেয়ার করেছিল। বাইরের বাকি কারুর তো জানার কথা না। আর দ্বিতীয়ত হাসপাতাল থেকে বলেছিল যে সাপ ছোবল মেরেছে সেটা অত্যন্ত বিষধর সাপ। এবার কেউ ওদের ওই সময় তো আর সাপ ঘুরতো না বাড়িতে ওই আশেপাশে, তার সাপটাকে ঢুকিয়েইছে কেউ ইচ্ছাকৃতভাবে। একমাত্র বিষধর সাপকে ঢোকানোর মধ্যে একজনই আছে, সে হচ্ছে ভবা। ওর সমস্ত রাগ একদম ভবার উপর গিয়ে পড়লো। এদিকে মোহনের অত্যাচার, যেটা একটু আগে বলছিলাম, ও ঠিক করলো, উষা ঠিক করলো আমি কাউকেই রাখবো না এই পৃথিবীতে, না মোহনকে রাখবো না ভবাকে রাখবো, কারণ আমার মেয়ে চলে গেছে। তো মোহনও আমাকে কোনোদিন স্বীকৃতি দেয়নি, আমার মেয়েকে স্বীকৃতি দেয়নি, ওদিকে ভবা আমার মেয়েটাকে মেরে দিল। সন্তানহারা একটা মায়ের যে কি কাতর যন্ত্রণা তখন, ও তো পুরো ঠিকই করে নিয়েছে, মোহনকেও রাখবে না ভবাকেও রাখবে না। কি করা যায়, কি করা যায়। আগে তো কোনোদিন তন্ত্রমন্ত্র করেনি, কারোর কাছে যায়ও নি, কিছুই জানে না সে রীতিনীতি। এবার সে ঠিক করে যে কোনো একজন বাবাজির কাছে এমনভাবে যাবে, সাহায্য চাইবে গিয়ে, সে যাতে কিছু তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে এদের দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। এমন একজন বাবা, সেই বাবার পরিচয় আমরা পাইনি, জানাও যায়নি। এমন একজন বাবার সাথে তার সাক্ষাৎ হয়। সে বলে যে তোমার তো মেয়ে মারা গিয়েছে সদ্য সদ্য, তুমি তোমার মেয়ের প্রেতাত্মাকেই বশীভূত করতে পারো। তো কারণ না মোহন তোমার মেয়েকে ভালোবেসেছে, ভবা ওদিকে তোমার মেয়েকে মেরেছে, তাহলে যে কন্যা সন্তানকে এরা তোমার থেকে কেড়ে নিয়েছে তার মারফতই তুমি এদের প্রাণ নিয়ে নাও। বুঝতে পারছো কতটা সাংঘাতিক সাংঘাতিক একটা কথা বলে দিল। এবার উষা তো কিছুই জানে না কিভাবে রীতিনীতি করতে হবে না করতে হবে। উষা এবার আমি এটাও বলবো যে কি করে উষার কথাগুলো আমি জানছি, সেটাও পরে বলছি আমি। উষা এবারে সেই বাবার সাথে গেল, গিয়ে সদ্য শায়িত, কদিন আগে তার যে মেয়ে মারা গিয়েছে সেই সদ্য শায়িত সমাধিটা আর কি খুলে বা কবরটা খুঁড়ে, যেটুকুনি জানি আমরা যে ওই বাচ্চাটার আর কি কলজে, মস্তিষ্কের কিছু অংশ, হাড়, হাতের কিছু হাড়টার নিয়ে বাবা তাকে পুরো শিখিয়ে দিল যে কিভাবে আসন করতে হবে। একটা ঘড়া নিল, ঘড়ার মধ্যে একটা লাল কাপড় বাঁধলো, দিয়ে আসনে বসলো। এইবারে বলি যে উষার এই যে বিস্তারিত জায়গাটা, এটা আমি কিভাবে জানছি এটা বলছি। উষা যখন এই ধরনের রীতিনীতিতে ব্যস্ত ছিল, নিজের মেয়ের প্রেতকে বশীভূত করার যে রীতিনীতিতে ব্যস্ত ছিল, এটা তো মনে হয় আমার, তুমি বলতে পারবে, বেশ কিছুদিন মনে হয় লাগাতার করে যেতে হয়, তাই তো? অনেকটা সময় লাগে, আর যে কেউ পারে না। এবার এই যে বেশ কিছুদিন বলছি, অনেক দিন ধরে যে ওই প্রক্রিয়াতে লিপ্ত রয়েছে, রপ্ত করছে প্রক্রিয়াটা বলা ভালো। মোহনের তো একটা সন্দেহ মনে হচ্ছে যে কি করছে। আগের মতো তো আমার সাথে ঝগড়া করছে না, কিছু না, কাঁদছে না মেয়ের শোকে, কি করছে সারাদিন ঘরের দরজা বন্ধ করে। এই করতে করতে কিন্তু বেশ কিছুদিন চলে যায়। বাড়িতেই করছিল হয়তো, ঠিক আছে, বেশ কিছুদিন চলে যায়। এর মাঝে একদিন বাচ্চা মেয়েটির প্রেত সামনে আসে, ঠিক আছে। উষার কাছে সেই বাচ্চা মেয়েটির প্রেত হয়তো তার মেয়ে, মৃত মেয়ে,
কিন্তু মৃত মেয়েটির কাছে উষা কিন্তু তার মালকিন। কারণ আমরা জানি মৃত বাচ্চার আত্মাকে যদি বশীভূত করা হয় তাহলে সে কাচ্চা কালুয়া হিসাবেই রূপান্তরিত হয়। নট নেসেসারি সব জায়গায়, বাট হ্যাঁ, মানে যেটুকুনি আমার জানা আর কি। এবং আমি মানে খুব যদি ভুল না জানি, সে খুব চঞ্চল প্রকৃতির হয় এবং সবসময় হুকুমের জন্য বসে থাকে। তাহলে উষা ওই মৃত মেয়েটির প্রেতের কাছে মালকিন হয়ে যাচ্ছে এবং মৃত প্রেত মানে মৃত মেয়ের প্রেতটি কি চাইছে যে উষা তাকে কিছু অর্ডার করুক, নির্দেশ দিক, হুকুম দিক। এবার বলি, বাচ্চা মেয়েটির প্রেত যখন বাড়িতে আবির্ভূত হয় তখন কিন্তু মোহন নানা দিক থেকে টের পায়। যেমন মোহন যখন কাজ করত তখন মোহন হঠাৎ করে দেখলো যে কোনো লাল ফ্রক পরা একটা বীভৎস মুখ, মানে বীভৎস ভয়ালো মুখের বাচ্চা মেয়ে, কিন্তু সে প্রেত, হঠাৎ করে সামনে হাজির হয়েছে। কখনো কখনো হাত বাড়িয়ে বল দিয়ে বলছে বাবা আমার সাথে খেলবে না, মানে বীভৎস একটা ভয়ের ব্যাপার। ঠিক আছে, মোহন সোজা যায় উষার কাছে যে তুমি কি করেছো, কারণ ওই মেয়ে তো ফিরে ফিরে আসছে। এবার একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমার টিম মেম্বারও কিন্তু এক ঝলক হলেও একটা লাল ফ্রক পরা বাচ্চা মেয়েকে দেখেছিল ছাদের উপরে, আর মোহনও কিন্তু দেখেছে লাল ফ্রক পরাই একটা বীভৎস ভয়ালো মুখের বাচ্চার অবয়ব বা প্রেতাত্মা। মোহন যখন উষাকে দোষারোপ করতে থাকে, চার্জ করতে থাকে, তখন উষা মারাত্মকভাবে একটা বীভৎস হাসি হাসে, যেন মনে হচ্ছে উষা ওর ভিতরে নেই, উষা যেন একটা বিশাল পৈশাচিক কিছু কাজ করে ফেলেছে বা প্রতিশোধ নিতে যাচ্ছে। ঠিক আছে, উষা বলে তুমি আমাকে তুমি আমাকে যা ইচ্ছা করে নাও, আমাকে কেউ আটকাতে পারবে না, তোমার বিনাশ কিন্তু হবেই। এবারও কি করছে, মোহন সেই উষাকে টানতে টানতে বাজারের সামনে নিয়ে আসছে এবং পুরো এক বাজার ভর্তি লোকের সামনে বলছে আমার বউ ডাইনি। সেই সময় কিন্তু শিবু মাতালও ছিল। এবার একটু মনে করে দেখো, শিবু মাতালও কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করেছিল, ওই বাড়ির ছোট বউ ডাইনি। মোহন বলছে যে আমার বউ ডাইনি, আমার বউ কী সব পুজো আচ্চা করে, প্রেত পোষে, ওর বাচ্চা মরা মেয়েটাকে নিয়ে এসেছে, সে এখন ভূত হয়ে আমাকে মারতে চাইছে, আমার সামনে আসছে, তার বীভৎস রকমের রূপ, সে আমার সাথে খেলতে চাইছে। এবার একটু আগে মনে করে দেখো, আমি বলেছিলাম যে মোহনের কথাগুলো আমি কি করে জানছি সেটা আমি বলতে পারবো, এইভাবেই আমি জানতে পেরেছি। কারণ শিবু মাতাল তো জানতো এই ব্যাপারটা যে কি মোহন বলেছে না বলেছে, উষা কি রীতিনীতি করছে না করছে, তো এই জিনিসটা কিন্তু এইখান থেকেই আমি জানতে পেরেছিলাম। অলরেডি মোহন কিন্তু সবার প্রকাশ্যে নিয়ে চলে আসে, উষা যে অলরেডি তখন একটা তন্ত্রমন্ত্রর প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছে। ঠিক আছে, সেই যে উষা অপমানিত হয়, সেই যে উষা একটা পৈশাচিক হাসি হেসে চলে যায়, তারপর কিন্তু উষাকে দেখতে পাওয়া যায়নি। আচ্ছা, তবে এখানেই ঘটনা শেষ নয়। কাচ্চা কালুয়া রূপে বা বাচ্চা মেয়েটির প্রেত তো ফিরে এসেছে। সে মোহনকে যেরকম ভয় দেখাচ্ছে সেরকম তো ভবাকেও ওদিকে ছাড়বে না কোনোভাবেই, কারণ সে তো হুকুমের দাস, হুকুম পেয়েই গিয়েছে। আর তার মালকিন ছিল কিন্তু উষা। উষা ঠিকই করে রেখেছিল দুজনের কাউকেই পৃথিবীতে থাকতে দেবে না, মানে নিজের মাই নিজের সন্তানকে কাচ্চা কালুয়া বানিয়েছে। একদমই তাই। এবার উষা পৈশাচিক হাসি হেসে এটা বুঝিয়ে দিয়েছিল যে বিনাশ তোমাদের হবেই, মানে তোমার বিনাশ হবে মানে ওদিকে ভবারও বিনাশ হবে, সে ছেড়ে কথা বলবে না। মোহন যেরকম ভয় পেতে শুরু করে সেরকমভাবে ভবাও কিন্তু একইভাবে আতঙ্কিত হতে শুরু করে। ভবার ব্যাপারটা কি করে জানছি, ওই যে ভবার বোন, কারণ ভবার বোন তো বাড়িতে থেকেই ভবার ওই ইয়েটা দেখলো, পুরো পতনটা দেখলো আর কি। ভবার বোনের মুখ থেকেই তো এই কাণ্ডগুলো আমরা শুনছি। আর এই যে মোহন যখন দোষারোপ করছিল উষাকে, তখন কিন্তু ওই জায়গাতে ভবার বোনও ছিল। ঠিক আছে, শিবু মাতাল ছাড়াও ভবার বোন গিয়ে দৌড়ে এক ছুটে ভবাকে বলে যে ওই মেয়ে কিন্তু ডাইনি হয়ে গিয়েছে, ওই মেয়ে বাচ্চা ভূত পুষছে, তুই কিন্তু খুব সাবধান, তোকে কিন্তু ছাড়বে না। ভবা তখন হেসে বলে আমাকেও কিচ্ছু করতে পারবে না, কারণ ভবা তো জানে যে নিজেও তন্ত্রমন্ত্র আমি শিখেছি, ঠিক আমি কোনো না কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেব। কিন্তু যেটুকুনি আমি শুনেছি কাচ্চা কালুয়ারা খুব হিংস্র প্রকৃতির হয়ে যায়।
ভবা এবার কি হয়, ভবার সাথে যে ঘটনাগুলো ঘটতে থাকে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, মোহন উষাকে অপমান করার পর উষা চলে যায় এটুকুনি বলেছি, পরে কিন্তু মোহনেরও মানে মৃত্যু সংবাদ আসে। মোহন নাকি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল, ঠিক আছে, মোহন মারা যায়। মোহন আমরা জানি না। মোহন মারা যাওয়ার পরে মোহনের দাদা আসে, মোহনের দাদা এসে কিন্তু মোহনের যা যা করার সমস্ত শেষকৃত্য আর কি করে নেয়, করে নিয়ে মোহনের যে অসুস্থ মা তাকে নিয়ে কিন্তু চলে যায়। এই বাড়িটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেল, ঠিক আছে, কেউ আর থাকতে পারলো না, উষা পুরোপুরি গায়েব। ভবার সাথে এবার কি কি কাণ্ড হলো শোনো, ভবার বোনের মুখ থেকে শোনা আমাদের। যাই হোক, ভবার বোন বলছে যে ভবাও ধীরে ধীরে না ওই লাল ফ্রক পরা একটা ছোট্ট বাচ্চা মেয়ের প্রেতকে দেখতে পেত, বিভৎস মুখ। ভবা খেতে বসেছে ধরো, হঠাৎ করে দেখলো, মানে অনুভব করতে পারলো আর কি, ভবার পাশে দাঁড়িয়ে বলছে আমাকেও একটু খেতে দাও না। ভবা তাকিয়ে দেখলো ওরকম প্রেত বসে। ভবা প্রচণ্ডভাবে আর্তনাদ করে উঠলো যে আমাকে বাঁচা বাঁচা, মেয়ে এসেছে, বাচ্চা মেয়ের ভূত এসেছে, এরকম করে হয়তো চেঁচাতো, ঠিক আছে, বোন যেভাবে বলছে আর কি, আমি ওইভাবেই বলছি। ভবা শুতে গেছে রাত্রিবেলা, ঘরের দরজা ভেজানো রয়েছে, পাশে ওর বোনের ঘর। ভবা শুতে যাবে কি, ভবা জাস্ট বিছানায় উঠতে যাবে, দেখছে ভবার বিছানায় সেই ভয়ালো বিভৎস মুখের বাচ্চা মেয়ের প্রেত সাদা চাদর জড়িয়ে শুয়ে রয়েছে, যেভাবে মরার সময় ছিল। ভবা প্রচণ্ডভাবে আবার উন্মাদের মতো চিৎকার করতে শুরু করে। ভবার বোন ঘরে আসে, কাউকে দেখতে পায় না, ঘর কিন্তু পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। ভবা এবার ধীরে ধীরে দিনের বেলাতেও ভয় পাওয়া শুরু করে। দেখা যায়, মানে ওর বোন বলছে যে ভবা স্নান করতে গিয়েছে, বালতিতে পুরো আর কি কল থেকে জল ভরে নিয়েছে, মগটা নিয়ে চান করতে যাবে, জলের মধ্যে দেখছে ওরকম ভয়ানক মুখের সেই বাচ্চার প্রেতাত্মাটা, যে ওই রকম বল লাগিয়ে নিয়েছে, ভবার দিকেও বল লাগিয়ে নিয়ে বলছে আমার সাথে খেলবে, এবং লাল ফ্রক পরাই। কিন্তু আমার যতটুকুনি ধারণা, হয়তো মারা যাওয়ার দিন ওর পরনে লাল ফ্রকই ছিল, আমার যেটুকুনি মনে হয় আর কি। ভবা কিন্তু এবার দিনে দিনে মানে দিনের বেলাতেও ভয় পাওয়া শুরু করে। ভবা ধীরে ধীরে পুরো উন্মাদ হয়ে যায়, ভবা নিজের মধ্যে আর থাকে না। ভবা কিন্তু বলতেই থাকে আমি আর বাঁচবো না, ও আর আমাকে বাঁচতে দেবে না, কারণ ও মালকিনের থেকে নির্দেশ পেয়ে গিয়েছে আমাকে শেষ করতে হবে। আর ভবা নাকি নিজেই নিজের বোনকে বলে গিয়েছিল যে কাচ্চা কালুয়া এতটাই চঞ্চল হয়, চঞ্চল মানে চঞ্চল নেচারের হয়, যে একবার যদি ওর যে নির্দেশ পায় ও সেই নির্দেশ পূরণ করেই ছাড়ে, এবং ও পরপর কাজ পেতে মানে কাজ চায় যে আমাকে মানে কি করতে হবে না করতে হবে, কোনোভাবে শান্ত বা ধীর স্থির থাকতে পারে না। এবং আমি জানি না, তুমি হয়তো বলতে পারবে, কাচ্চা কালুয়াকে কি মানে রোধ করা খুব কঠিন ব্যাপার? ভীষণই কঠিন ব্যাপার, ভীষণ। আর সময় খুব ইম্পর্টেন্ট এইসব অ্যাক্টিভিটির জন্য। হ্যাঁ, এটা ওই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। তো ভবা নিজেই কিন্তু বুঝতে পারছিল যে ওরও মৃত্যু খুব কাছেই রয়েছে, দোরগোড়াতে, ওর মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। একদিন হলোও তাই। সকালবেলা থেকেই ভবার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় কোথায় না। ভবার বোন গিয়ে দেখছে ভবাদের বাড়ির পিছনে যে গোয়াল ঘর রয়েছে সেখানে ভবা মরে পড়ে রয়েছে, বিভৎস দৃশ্য। ভবার চোখ টোক পুরো ঠিকরে বার হয়ে এসেছে। কিভাবে মরেছে জানো? সাপের কামড় খেয়ে। সবাই বলতে শুরু করেছে তাহলে ভবা কি নিজেই নিজের বিষধর সাপ দিয়ে নিজেকে মানে কি বলে জান নিয়ে নিয়েছে নিজের। কিন্তু ওর বোন নারাজ মানতে, কারণ বোন যুক্তিটা এটাই আমাদের দিচ্ছে যে ভবা সাপকে বশে আনতে পারত, সাপকে বশীভূত করতে পারত, বেদেদের সাথে এত বছর ধরে মিশেছে, সে কখনোই আর যাই করুক সাপের কামড়ে আত্মহত্যা মানে সাপের কামড় বা সাপের যে বিষটা সেটা নিজের শরীরে গ্রহণ করে কখনোই নিজেকে মারবে না। আর সব থেকে ভয়ানক যে ব্যাপারটা এখানে রয়েছে সেটা হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম ভবা দুটো সাপ পুষত, সেই সাপ দুটোকেও মৃত অবস্থায় কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে ভবার সারা শরীরের ওপর ছড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তাহলে কেউ যদি মানে সাপের ছোবলেই নিজের মানে সাপের বিষটাকে নিজের শরীরে গ্রহণ করে নিজে আত্মহত্যা করতে চায়, তাহলে কি সে তার যে দুজন সঙ্গীকে মানে যে সাপ দুটোকে নিজের সঙ্গী মনে করতো তাকে কি কেউ খণ্ড বিখণ্ড করে মারতে পারবে? করবেটাই বা কখন? আর কেনই বা করবে?
আর কোনো বাইরে থেকে সাপ যদি এসে ছোবলই মারে, তাহলে সে অন্য দুটো সাপকে কি করে খণ্ড বিখণ্ড করছে, ছিঁড়বেটা কি করে? সাপের মধ্যে তো সেই মারপিটটা হয় না। তাহলে যে ভবা সাপ দিয়ে সেই মেয়েটিকে মেরেছিল, সেই ভবার মৃত্যু কিন্তু সাপের ছোবলেই হচ্ছে, বিষক্রিয়াতেই হচ্ছে, এবং অত্যন্ত করুণভাবে হয়েছে, যেটা অত্যন্ত ভয়ানক ছিল সেই মৃত্যু দৃশ্যটা, প্যাথেটিক, ভীষণভাবে প্যাথেটিক। এবং এখান থেকে ওই জন্য আমরা বুঝতে পারি যে ওই যে কাচ্চা কালুয়ার যে প্রেতটা, সে ওই বাড়িতে থাকতো, তার নিজের মৃত্যু হয়েছিল সাপের ছোবলে বলে সে সাপটাকে কোনোভাবেই মানে দেখতে পারতো না আর কি, খণ্ড বিখণ্ড করে মেরে ফেলতো।